নতুন শুরুর আশা জাগানো বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির নানা দিক উঠে এসেছে দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর হয়ে গেল। কয়েক সপ্তাহের ওই টালমাটাল সময়ে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছে আরও অনেকে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 11 মাস পর দেখা যাচ্ছে কাজটা বেশ কঠিন। রাজনৈতিক মিছিল সমাবেশ এখনও চলছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সহায়তা কাটছাঁট ও পণ্যে শুল্ক বসানো বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ব্যবসায়ী খাতকে গোষ্ঠী ও রাজনীতির বাইরে নিয়ে আসবে বিএনপি। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নতুন বাংলাদেশে আগে রাজনীতি চলবে না, বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী বান্ধব দল হিসেবে বিএনপি দেশের বাণিজ্য খাতকে প্রসারিত করবে। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। এই দূষণরা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে। আনুপাতিক হারে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে মহাসমাবেশ করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে উদ্যানের দক্ষিণ প্রান্তে ঢাকা ও বিভিন্ন জেলার নেতাকর্মীরা হাত পাখা হাতে জড়ো হয়। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। সমমনা অন্যান্য ইসলামী দলগুলোর নেতাদের এই মহাসমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে জামাত বলেছে, জুলাই মাসের মধ্যেই এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশাবাদ তাদের। সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এসে একথা জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় গণ অভ্যুত্থান উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানা দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাঈদ স্মরণে 16 জুলাই রংপুরে দোয়া ও আলোচনা সভা, 19 জুলাই ঘোষিত 7 দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 5 আগস্ট গণমিছিল, 6 থেকে 8 আগস্ট সাংবাদিক ও সূচিদ্বন্দ্বের সাথে আলোচনা সভা। এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, মেধা, শ্রম, চিন্তা, দেশে বিদেশে নারী, পুরুষ, শিশু, সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে। দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদদের সবসময় স্মরণ ও শ্রদ্ধা করতে হবে বলেও জানান রিজভী। ফ্যাসিবাদ মুক্ত যে নতুন বাংলাদেশের জন্য তরুণ তরুণী সহ শত শত মানুষ জীবন দিয়েছে, যে কোনো উপায়ে তা বাস্তবায়ন করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে উল্লেখ করে সরকারকে অর্থনীতির দিকে নজর দেওয়ার আহ্বান জানান রিজভী।
গণ অভ্যুত্থান, শোক ও অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং যতটা সম্ভব যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে পালন করা হয়েছে মহিষী নারী বেগম রওশন আরা পারুলের ৫৪তম মৃত্যুবার্ষিক। ১৯৭০ সালের ২৬ জুন তিনি ইন্তেকাল করেন। মানবতাবাদী সমাজসেবী এই মহিষী নারী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের রানীগাঁও গ্রামে শায়িত হন। বেগম রওশন আরা পারুল শামসুল হক মাস্টারের বড় মেয়ে এবং মোহনগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফার স্ত্রী। তিনি এনটিভির পরিচালক মাহবুবা সুলতানার মা। তার মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং এলাকার গরিব ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফুদ্দিন খান, এনটিভির হেড অব ফিন্যান্স গোলাম রওশন ইয়াজদানি, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রনি সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। উনি অনেক মৃত্যুর পরে উনি অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। উনি খুব ভালো মহিলা ছিলেন, অমায়িক মহিলা ছিলেন। যেরকম বাপ তার মতনই ছিল তার কন্যা। কাজেই আমিও এবং আপনাদের সহ ওনার আত্মার মাগফিরাতের জন্য কবর জিয়ারত করলাম। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের শিল্প বাণিজ্য বিশ্বমানে উন্নতি করতে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবনির্মিত বিএসটিআই ভবনের উদ্বোধন করেন ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। উপদেষ্টা বলেন, বিএসটিআই ভোক্তা অধিকার সংরক্ষণের পাশাপাশি শিল্প বাণিজ্যকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করে। এ কারণে বিএসটিআই এর আধুনিকায়নে কাজ করছে সরকার, যার ফলে দেশের আমদানি রপ্তানির প্রধান স্থাপনা চট্টগ্রাম বন্দর সাশ্রয়ী ও গতিশীল হবে বলে আশা করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে চলমান মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। বিকেলে সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর নির্দেশনা উপেক্ষা করে সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অবস্থান নেয় সারা দেশ থেকে আগত এনবিআর এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের আন্দোলনের কারণে প্রবেশপথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। এদিকে আন্দোলনের কারণে সারা দেশের বিভিন্ন বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও ২৯ জুন অর্থাৎ আগামীকাল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে চট্টগ্রাম, দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলছে না বন্দরগুলোতে, ফলে বন্দরে আমদানি রপ্তানি শুল্কায়ন হচ্ছে না। তবে কাস্টমস ব্যাগেজ শাখার কার্যক্রম স্বাভাবিক রয়েছে, ফলে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে না। বন্দর থেকে আমদানিকৃত পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। বলছেন, চলমান অচলাবস্থা দ্রুত নিরসন না হলে বন্দরে পণ্য জট ও বড় ধরনের লোকসানের শঙ্কা রয়েছে। চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের সরকারি উদ্যোগের প্রতিবাদে রোড মার্চ সহ বাংলাদেশ আন্দোলন করছে শ্রমিকরা। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দারি।
হায়দারি, রোড মার্চ কর্মসূচি কি চলছে এবং সবশেষ পরিস্থিতি জানাবেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে ঢাকা থেকে যে রোড মার্চটি শুরু হয়েছিল সকালে, সেটি কিছুক্ষণ আগে এই মাত্র এখানে এসে পৌঁছেছে। আমি এই যে চট্টগ্রাম বন্দর, আমার পেছনে চট্টগ্রামের বন্দরের 4 নম্বর জেটি। আমরা আগেই বলেছি চট্টগ্রাম বন্দরের যে উল্লেখযোগ্য জেটিগুলো আছে তার মধ্যে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, এই টার্মিনালটি একটি বিদেশি প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য দেওয়ার একটা চিন্তাভাবনা সরকার করছে। অতি সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে বন্দরের সক্ষমতার স্বার্থে এবং বন্দরের আরও গতিশীলতা আনার জন্য বন্দরের টার্মিনালগুলো ক্রমান্বয়ে বিদেশি অপারেটরকে দিলে এটা বন্দর আরও বেশি উন্নত হবে। এই প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর থেকেই চট্টগ্রাম বন্দরের যে শ্রমিক কর্মচারী এবং অন্যান্য শ্রমিক সংগঠন যারা, তারা সবাই এটার বিরোধিতা করছেন এবং পর্যায়ক্রমে তারা সভা সমাবেশ করে যাচ্ছেন। আজকে চট্টগ্রাম বন্দরের সামনে তারা রোড মার্চের একটা বিশেষ সমাবেশ ডেকেছিলেন, সেই সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ থেকে কিছুক্ষণের মধ্যে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। মালিহা। আনুপাতিক হারে নির্বাচন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীতে মহাসমাবেশ করছে। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই উদ্যানের দক্ষিণ প্রান্তে ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মী হাত পাখা হাতে জড়ো হয়। দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন। সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই মহাসমাবেশে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন। মহাসমাবেশের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, মহাসমাবেশ তো চলছে, তো এখন আমাদেরকে জানাবেন যে সর্বশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন। মালিহা, কিছুক্ষণ আগে শুরু হয়েছে এই মহাসমাবেশ, যেটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। আমরা দেখছি যে এখন পীর সাহেব চরমনায়ের যে দ্বিতীয় ব্যক্তি, তিনি এখানে বক্তব্য রাখছেন এবং এখানেও তিনি বক্তব্য রাখছেন। এবং সর্বশেষ আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে জামাত ইসলামের নায়েবে আমির তিনিও বক্তব্য রেখেছেন। এর আগে আমরা দেখেছি অন্যান্য গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে যে এখানে বিশেষ করে পিআর, যে আনুপাতিক হারে যে আসন বিন্যাস, যে অনুপাতে মানুষ ভোট পাবে সেই অনুপাতে আসন বিন্যাস, এই বিষয়টিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তারা বর্তমান সরকারের কিন্তু কঠোর সমালোচনা করেছেন, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল। তিনি বলেছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন, সাথে সাথে নিরপেক্ষতার প্রমাণ হারিয়েছেন, এই কথা বলে কঠোর সমালোচনা করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জামাতের নায়েবে আমির তিনিও একই কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার পদ্ধতি, স্থানীয় সরকার নির্বাচনকে আগে দিতে হবে, এটি অধিকাংশ দলগুলো চেয়েছে। ঐকমত্য কমিশনের যে কার্যকারিতা, সেটি নিয়ে তারা কিন্তু আজকে প্রশ্ন তুলেছেন। এবং একই সাথে আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মুখ্য ব্যক্তিত্ব ফয়জুল করিম, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছেন। তিনিও কিন্তু একই কথাই বলছেন যে এখানে যে সরকার এবং এই সরকারকে তারা একই বার্তা দিয়েছেন যে আগামী দিনগুলোতে তারা পিআর পদ্ধতি, সংসদীয় পদ্ধতিতে বাস্তবায়ন চান, তার সাথে স্থানীয় সরকার পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনটি আগে চান। একই সাথে যে জুলাই গণহত্যায় যারা শহীদ হয়েছে তাদের বিচার দৃশ্যমান চান। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে এখন যিনি বক্তব্য রাখছেন, তিনি কিছুক্ষণ আগে তিনি এবং জামাত সাথে যে ঐক্য হয়েছে সেই ঐক্যটা তারা আসলে ঘোষণা দিয়েছেন। আগামী তো এই ঐক্য থাকবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। এখন আসলে শেষের দিকে এই মহাসমাবেশের। ধন্যবাদ আপনাকে। জানছিলাম ইসলামী আন্দোলনের সমাবেশের খবর। লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসায়িক খাতকে গোষ্ঠী ও রাজনীতির বাইরে নিয়ে আসবে বিএনপি। দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন,
নতুন বাংলাদেশে আগের রাজনীতি চলবে না। বাংলাদেশের মানুষের মানসিকতায় পরিবর্তন হয়েছে। ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কার্যক্রম হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ী বান্ধব দল হিসেবে বিএনপি দেশের বাণিজ্য খাতকে প্রসারিত করবে। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না। তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। এই দূষণরা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের শিল্প বাণিজ্য বিশ্বমানে উন্নীত করতে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবনির্মিত বিএসটিআই ভবনের উদ্বোধন করেন 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। উপদেষ্টা বলেন, বিএসটিআই ভোক্তা অধিকার সংরক্ষণের পাশাপাশি শিল্প বাণিজ্যকে বিশ্বমানে উন্নীত করতে কাজ করে। এ কারণে বিএসটিআই এর আধুনিকায়নে কাজ করছে সরকার, যার ফলে দেশের আমদানি রফতানি প্রধান স্থাপনা চট্টগ্রাম বন্দর সাশ্রয়ী ও গতিশীল হবে বলে আশা করেন তিনি। বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রয়োজন আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং সেবা। এছাড়াও এই ভবন থেকে প্রদত্ত সেবা বন্দর এলাকায় আমদানি রপ্তানি প্রক্রিয়াকে গতিশীল করবে, পণ্যের দ্রুত মান নিয়ন্ত্রণ পরীক্ষা বন্দরের কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে, যা বাণিজ্যিক লেনদেনের সময় ও ব্যয় কমাতে সাহায্য করবে। আমদানি করা গুঁড়ো দুধের টাকা দিয়ে অনেকগুলো সংরক্ষণাগার করা যেতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে গবাদি পশুর খুরা রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, আর্জেন্টিনা থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে ভ্যাকসিন আনা হয়েছে, সেটি গবাদি পশুর জন্য খুবই কার্যকর। প্রথম ডোজের চালান ইতোমধ্যে দেশে এসেছে। অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেরপুরে বেসরকারি একটি হাসপাতাল থেকে এক নবজাতক চুরি হয়েছে। পুলিশ জানায়, পৌর শহরের চাপাতলি মহল্লার বাসিন্দা ফিরোজ মিয়া বুধবার স্ত্রী আবেদা বেগমকে সিজার করার জন্য শহরের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। পরে তাদের একটি কন্যা সন্তান হয়। আজ সকালে কেবিনের সামনে সন্দেহভাজন এক নারীকে ঘোরাফেরা করতে দেখেন ফিরোজের স্ত্রী। ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার কাছে নেই। চিৎকারে হাসপাতালের লোকজন ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ বলছে, অভিযোগ দায়েরের পরই ব্যবস্থা নেওয়া হবে। আমরা অভিযোগ পেলে আমরা আইনানুগভাবে আগাবো। আর এমনিতেই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য আমাদের টিম তৎপর আছে এবং সাদা পোশাকধারী গোয়েন্দার লোকজন আমাদের এই বাচ্চাটাকে কিভাবে কি হলো এই বিষয়ে উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছে, এটিকে কোনো ষড়যন্ত্র করে কেউ দাবিয়ে রাখতে পারবে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের চেহারা দেখলে বুঝতে পারতেন ফেব্রুয়ারিতে নির্বাচন কত অবশ্যম্ভাবী। দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, সবাইকে নির্বাচন নিয়ে বিশ্বস্ত থাকতে হবে। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার সমালোচনা করে আরও বলেন, 36 জুলাই আন্দোলন চলাকালে যেভাবে দেশের মানুষকে ফেলে দৌড়ে হেলিকপ্টারে পালিয়েছে, এটি হচ্ছে ওনার পারিবারিক ঐতিহ্য। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ উল্লেখ না করায় জনগণ নির্বাচনের প্রস্তুতি নিতে পারছে না। সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান খান।
শিক্ষার্থীদের বিক্ষোভ আর তোপের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন থেকে বের করে দেওয়া হয়েছে 3 শিক্ষক প্রতিনিধিকে। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 3টা থেকে শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে একত্রিত হতে শুরু করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও অংশ নেন। তাদের বিক্ষোভের মুখে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডক্টর যুগল কৃষ্ণ দাস, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুর রহমান এবং ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডিন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর নিগার সুলতানাকে বের করে দেওয়া হয়। ফরিদপুরে শ্রমিক দলের 2 গ্রুপের কোন্দলে আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা পণ্ড হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মানা শেখ ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা আহ্বান করে। সভাকে কেন্দ্র করে জেলা প্রশাসক, জেলা শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন মুসামিয়া লোকজন নিয়ে সাধারণ সভাস্থলে হাজির হয়। এ সময় দুপক্ষের মধ্যে তুমুল হট্টগোল, হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাধারণ সভা স্থগিত করা হয়েছে। গাজীপুরের সদর উপজেলার বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে 2 শতাধিক বসত বাড়ি ও স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদের নেতৃত্বে এই অভিযানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসার ও বন বিভাগের 4 শতাধিক সদস্য কাজ করেন। চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভবিষ্যৎ নিয়ে রাজশাহীতে আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে। রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জহিরুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর জাওয়াদুল হক। সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি বাড়ায় সদর উপজেলার ভাটপিয়ারি ও কাজীপুরের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সকালে সদর উপজেলার ভাটপিয়ারিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, যমুনায় পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে, বিলীন হয়েছে নদী পাড়ের বিস্তীর্ণ বসতভিটা। ভাঙন রোধে ক্রসবার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। সন্ত্রাসী ও চাঁদাবাজের কবল থেকে রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাভারের দৃষ্টি প্রতিবন্ধীরা। দুপুরে সাভার বিরুলিয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে 4 শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী। এ সময় তারা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও অবৈধ দোকান দখলমুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলমান মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুতি জানিয়ে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রফতানিতেও এর প্রভাব পড়ছে। আরাফাত ইসলামের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আগত রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এনবিআরের 2 গেটের প্রবেশ পথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এখন সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। যেখানে ফিসকাল ইয়ারের শেষ পর্যায়ে যেখানে আমরা রাজস্ব আহরণে নিজেদেরকে নিয়োজিত রাখবো, দেশের জন্য আমরা কাজ করব, ঠিক সেই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে, একটা যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে দাবি এখন একটাই, যৌক্তিক রাজস্ব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের মধ্য দিয়ে এই যৌক্তিক সংস্কারের শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও
29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই যদি আমরা 1 তারিখে জুলাই মাস 1 তারিখ তো তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। শুধু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের মানে সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন তখন আমাদের কষ্ট লাগে। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলেনি বন্দরগুলোতে, ফলে আমদানি রপ্তানির শুল্কায়ন হয়নি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম চালু রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, আন্দোলনের কারণে প্রতিদিন রফতানি বাণিজ্যের ক্ষতি হচ্ছে 2,500 কোটি টাকারও বেশি। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা শঙ্কা প্রকাশ করেন, সংকটের এখনই সমাধান না হলে অনেক শিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। বর্তমান এনবিআর ভেঙে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ করাকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তাদের গেল 1 মাসের বেশি সময়ের আন্দোলনে কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান বাণিজ্য সংগঠনগুলোর এই যৌথ সংবাদ সম্মেলন। সংগঠনগুলোর নেতারা জানান, আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অর্থনীতিও পিছিয়ে যাচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের মতো আন্দোলন করতে পারেন না জানিয়ে তাদের সমালোচনাও করেন ব্যবসায়ী নেতারা। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এমন বাস্তবতায় দ্রুত সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং। তবে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলো আগামীতে মাঠে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ দাবির প্রতি সায় দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘদিনের বৈরী জামায়াতের সঙ্গে একই মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের 5 শীর্ষ নেতা ছাড়াও ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতারাও। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তার এই বক্তব্য এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্যজোট, জামায়াত সহ সব দলগুলো সমর্থন জানায়। একই সঙ্গে সরকারের সমালোচনা করেন তারা। রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। মহাসমাবেশে যোগ দিয়ে তীব্র গরম উপেক্ষা করে দলীয় প্রতীক হাত পাখা নিয়ে আগেভাগেই সমাবেশ স্থলে যান অসংখ্য নেতাকর্মী। আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল।
পিয়ার থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিয়ারের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিভেদ ভুলে ইসলামী দলগুলোর একই প্ল্যাটফর্মে আসা ঐতিহাসিক। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন, এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আমি মনে করি চরমনার পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি স্রষ্টা হয়ে তিনি থাকলেন। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে ইসলামী দলগুলোর জোট গঠনের ইঙ্গিত দিয়ে জুলাই সনদ, জুলাই গণহত্যাকারীদের বিচার দাবিও তোলেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বলে মনে করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান শীর্ষক স্মারক প্রকাশনা এবং আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। জানান, যে কোনো দল সংখ্যানুপাতিক চাইতেই পারে, কিন্তু কমিশনে আলোচনায় এ বিষয়ে কোনো ঐকমত্য পায়নি বিএনপি। বাংলাদেশের বাস্তবতায় সংখ্যানুপাতিক পদ্ধতি উপযুক্ত নয়, তাই বিএনপি এটা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, মানুষ জাতীয় নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ আছে, তবে স্থানীয় নির্বাচনের জন্য নয়। নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। তাছাড়া বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে। স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে ৭১ টিভি সহ গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোষরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ দিবস উপলক্ষে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি একথা বলেন। ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া শুভেচ্ছা বাণীর জন্য ক্ষমা চান তিনি। আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাল্লাহ আমরা জয়ী হব। মানে হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করবে। এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবতারণা রাখার প্রয়োজন নেই। সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে জামায়াত বলছে, জুলাই মাসের মধ্যেই এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে বলে আশাবাদ তাদের। সকালে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এসে কথা জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এ সময় গণঅভ্যুত্থান উপলক্ষে ১ জুলাই থেকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানান দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাইদ স্মরণে ১৬ জুলাই রংপুরে দোয়া ও আলোচনা সভা, ১৯ জুলাই ঘোষিত ৭ দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, ৫ আগস্ট গণমিছিল, ৬ থেকে ৮ আগস্ট সাংবাদিক এবং সুধীজনদের সাথে আলোচনা সভা। এই ইতিহাস, এই স্মৃতি, এই অভ্যুত্থানে যারা অসাধারণ অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, মেধা, শ্রম, চিন্তা, দেশে বিদেশে নারী, পুরুষ, শিশু, সকল শ্রেণী পেশার সব স্তরের মানুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জাতির এই পরিবর্তনটা রাজনৈতিকভাবে ঘটেছে। আশা করি এই মাসব্যাপী কর্মসূচি এই জাতিকে আবার নতুন চেতনায়, জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে লালন করে এগিয়ে চলার জন্য আরো অনুপ্রাণিত করবে, আরো সংগঠিত করবে। আগামী আগস্ট থেকে ঢাকা দক্ষিণ সিটির পল্টন, ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি ৩ চাকার ব্যাটারি চালিত ই রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সিটি কর্পোরেশন এলাকায় 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা চালকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিক্সা একটি দীর্ঘদিনের সমস্যা, তাই নিরাপদ বাহন হিসেবে রিক্সাকে তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, নতুন ই রিক্সার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া রিক্সায় QR কোড থাকবে বলেও জানান উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে দুইটা সিটি কর্পোরেশনের দুইটা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবো এবং ওই দুইটা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের যে সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে। এটা এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে সবশেষ 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত 262 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের আলাদা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ঘুরে দেখা যায়, ডেঙ্গু এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই আসছেন নতুন রোগী। হাসপাতালটির পরিচালক জানান, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে, তবে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহার সহ জমা পানি ফেলে দিতে হবে। এছাড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মেনে চলতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি। ডেঙ্গুকে কোনোভাবে অবহেলা করা যাবে না, কারণ ডেঙ্গু দিয়ে কিন্তু আমাদের ব্লিডিং ডায়াটিসিস হতে পারে এবং তাতে কিন্তু শকে গিয়ে রোগী মারা যেতে পারে। কোভিড-19টা আমরা এখন হয়তো মনে করতেছি এটা মাইল্ড বা মডারেট, কিন্তু আমরা যদি এখন থেকে সচেতন না হই টু প্রিভেন্ট ইট, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট ওয়ারিং মাস্ক। আমরা কোনো জনসমক্ষে বা খুব ভিড়ভাট্টায় গেলে তখন কিন্তু মাস্ক পরিধান করব এবং যারা আদার পিপুল থেকে অ্যাটলিস্ট 3 feet অ্যাওয়ে থাকবো। আগামী জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে খুলনা জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, এবারে নির্বাচন হবে উৎসবমুখর, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজের ভোট নিজে দিতে পারবেন। আর দ্রুতই কুয়েটের ভিসি নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। মত বিনিময় সভায় উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আপনি যদি শেখ হাসিনার চুরিকে মডেল ভাবেন তাহলে তো আর হয় না। আমরা অবশ্যই বলছি ফ্রি ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে এবং আপনারা দেখবেন আমরা এটা ডিটারমাইন্ড, এটা কেননা আমরা চাই বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশের কাছে ইজারা দেওয়ার মতো দেশবিরোধী কর্মকাণ্ড অচিরেই বন্ধ করার দাবি জানিয়েছে সিপিবি। না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলের সভাপতি রুহিন হাসান প্রিন্স। সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর ভবনের সামনে রোড মার্চ শেষে সমাবেশে একথা বলেন তিনি। ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চটি বিকেলে চট্টগ্রামে পৌঁছায়। সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ ব্যানারে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতাকর্মীরা রোড মার্চে অংশ নেন। পরে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার কথা, কিন্তু বন্দর নিয়ে কোনো রকম সংস্কার কর্মসূচি না থাকার পরেও বর্তমান সরকার বন্দর ইজারা দেওয়ার তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে দেশপ্রেমিক জনগণ কোনো রকম আপোষ করবে না বলে জানান তারা। জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটা শিশুরা সবচেয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হন সামাজিক এবং মানসিকভাবে। এই সংকট থেকে মুক্তি চায় কোমলমতি শিশুরাও। আর এতে বেশি আক্রান্ত সমাজের নিম্নবিত্ত পরিবারের শিশুরা। চিকিৎসকদের মতে অপুষ্টি, ভাইরাস এবং পরিবেশগত কারণে এই রোগ হয়ে থাকে, তবে সঠিক চিকিৎসায় ভালো হয়। আবির আহমেদের রিপোর্ট। জন্মগতভাবেই ঠোঁটকাটা রোগে ভুগছেন 14 বছর বয়সী নাজমুল ইসলাম। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান, কিন্তু ঠোঁটকাটার কারণে তেমন কেউ তার বন্ধু হতে চায় না। বেশিরভাগ সময় কাটে ঘরের ভেতরে। স্কুলে গেলেও হীনমন্যতায় ভোগে সে, এমনকি উপহাসেরও শিকার হতে হয় তাকে। তাই কিভাবে এই অবস্থা থেকে মুক্তি মিলবে সেই প্রত্যাশা ছিল দীর্ঘদিনের। আজকে একটা অপারেশন করবো, নতুন জীবন পাবো, ভালো লাগছে। ও
মানে অনেক উৎসাহিত যে ওর সার্জারি এখনো মুখটা ঠিক করাইলাম না, এতে ওর মন খুব খারাপ থাকতো। এখন সার্জারির কথা শুনে ও অনেক খুশি হয়েছে। একই রোগে আক্রান্ত 15 মাস বয়সী শিশু সাইমুন সাদিক, বাবা কৃষিজীবী। কোনো রকমে সংসার চলে, তাই 1.5 থেকে 2.5 লাখ টাকা খরচ করে রোগটির ব্যয়বহুল চিকিৎসা করানোর মতো সচ্ছলতাও নেই। তাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার বাবা মা। তবে বিনা খরচে চিকিৎসার মাধ্যমে সন্তানের স্বাভাবিক জীবনে ফেরার সুযোগে খুশি তারা। ভালো লাগছে, সবকিছু ভালো লাগছে। বিনামূল্যে আমরা চিকিৎসা পাচ্ছি। মানে টাকা আমরা অনেক গরিব মানুষ, টাকা তো লাগতেছে না, এই জন্য আমরা অনেক সুবিধা পাচ্ছি। রাজধানীর ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় নাজমুল সাইমুনদের মতো প্রায় 70 জনকে বিনামূল্যে চিকিৎসার সুযোগ করে দিয়েছে স্মাইল এশিয়া। একেবারেই দরিদ্র মানুষ, বিশেষ করে তাদের ক্ষেত্রেই ফ্রি এটা করাই দিতে পারি, তাহলে তারা উপকৃত হবে। এমন প্রায় 100 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা জানান, বাচ্চা মায়ের পেটে থাকার সময় ভাইরাস সংক্রমণ বা পুষ্টিগত কারণে ঠোঁটকাটা ও তালুকাটা রোগে আক্রান্ত হয় নবজাতক। দেশি বিদেশি ডাক্তাররা তাদের চিকিৎসায় যুক্ত হয়েছেন। এই ধরনের বাচ্চাদের চিকিৎসা আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ফ্রি সার্জারি আমরা দেওয়ার চেষ্টা করি সবাইকে। প্রতি বছর এরা আসবে আর কি। সো উই আর হ্যাপি যে আমরা আমাদের আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য এই সার্ভিসটা দিতে পারছি। বিদেশি সার্জনদের সাথে কাজ করে অ্যাকচুয়ালি ছোটোখাটো জিনিস, সার্জিক্যাল জিনিস না হলেও অনেক কিছু শেখার আছে। আমরা 7 জন ডাক্তার এই মিশনে কাজ করছি। 7মবারের মতো আমরা বাংলাদেশে এসেছি। এটি অব্যাহত থাকবে। আমরা চাই যে সকল শিশু ঠোঁটকাটা রোগে ভুগছেন তাদের সবার মুখে হাসি ফোটাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বে প্রতি 700 শিশুর মধ্যে একজন ঠোঁট ও তালুকাটা নিয়ে জন্ম নেয়। বাংলাদেশে প্রতি বছর 5000-এরও বেশি শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করে, যাদের মধ্যে চিকিৎসা পায় মাত্র 1000 শিশু। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে অংশ নিতে চলা নারী এবং পুরুষ দলের সদস্যদের অনুপ্রেরণা দিয়েছেন ফেডারেশন সভাপতি এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তিনি বলেছেন, শৃঙ্খলা বজায় রাখলে ভালো কিছু করা সম্ভব। চীনের ডংজুতে আগামী 3 থেকে 13 জুলাই অনুষ্ঠিত হবে এশিয়ার বয়সভিত্তিক হকির আসর। রাজধানী বিমান বাহিনীর ফ্যালকন হলে নারী এবং পুরুষ 2 বিভাগের জার্সি উন্মোচন করা হয়েছে এদিন। এ সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন ফেডারেশনের প্রধান। মে মাসের মাঝামাঝি থেকে বিকেএসপিতে অনুশীলন করেছে 2 দল। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ এবং খেলোয়াড়রা। চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং ছেলেদের প্রতিপক্ষ। মেয়েরা লড়বে জাপান, হংকং এবং উজবেকিস্তানের বিপক্ষে। আমি আজকে তোমাদের চোখে মুখে যে স্বপ্ন দেখতে পাচ্ছি, সেই স্বপ্ন আমাদেরকেও স্বপ্ন দেখায়। বিদেশের মাটিতে তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, তাই সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। মনে রাখবে, শৃঙ্খলাবদ্ধ থাকলেই সাফল্য আসবেই, সেটা কম হোক বা বেশি হোক, সেটা বড় কথা না।